যেই মেইন কারণের জন্য বাড়িতে থাকা সেই কুরিয়ারটা পিক আপ করানোর জন্য সেটা ফাইনালি হয়ে গেছে। আজকে খুব সুন্দর একটা শীতের আকাশ হয়ে রয়েছে, একদম পরিষ্কার আকাশটা। এই মোচাটা 2 সপ্তাহ ধরে পড়ে রয়েছে, ভাবলাম আজকে এই মোচাটারই একটা কিছু ব্যবস্থা করা হোক। 6টা বাজে, রিনি এখনো কিন্তু আসেনি, মনে হয় না তাড়াতাড়ি করে বেরোতে পেরেছে করে। মোচাটাকে রাফলি চপ করে নিয়েছি আর এবার রান্না শুরু করি। ও মাই গড, তুমি দরজা আমি দরজা আছে খোলা ছিল। থ্যাংক ইউ। দই আর মশলার মিক্সচারটা দিয়ে অ্যাড করে এটাকে নাড়িয়ে দিচ্ছি। বেশ ভালো গন্ধ বেরিয়েছে, তোমরা একবার ট্রাই করতে পারো। ভেজিটেরিয়ান ওয়ার্ল্ডে মোচা এক্সোটিক, মোচা এঁচোড় এক্সোটিক। আর রিনি দেখো যে খেলতে যাচ্ছে, দিস ইজ হার অ্যাথলেটিক লুক। এমন কি ডিজিটাল ফাস্টিং যে ওটার মধ্যে ওয়াশিং মেশিন ইউজ করতে পারবে না, মাইক্রোওয়েভ ইউজ করতে পারবে, মিক্সি ইউজ করতে পারবে না। অলমোস্ট 45-50 মিনিটস। তো ভালোই, এই অভ্যাসটা কন্টিনিউ করতে হবে। আমাকে বললো যে তাড়াতাড়ি তেলের বটলসগুলো নিয়ে আসতে। হ্যালো বেবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ বুধবার আর এখন বাজে বিকেল 4:15। আমি বাড়িতে অবভিয়াসলি, কারণ আজকে ওয়ার্ক ফ্রম হোম নিয়েছিলাম, অফিস গিয়ে ফিরি নেই, বাড়িতেই ছিলাম সকাল থেকে। কিন্তু বাড়িতে থাকা সত্ত্বেও সকাল থেকে প্রচুর কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম, সেই কারণে তোমাদের সামনে মুখোমুখি আসতে পারিনি। আসলেও না বেশি কিছু দেখাতে পারতাম না, সেই অনেক ইন্টারভেল পরে পরে হয়তো কথা বলতে হতো। তাই ভাবলাম একবারে ফ্রি হয়ে রিল্যাক্স করে তখন তোমাদের সাথে কথা বলবো। তো যেমনটা বললাম, 4:15 বাজে, সকাল থেকে কাজকর্ম সব শেষ করে স্নান টান করে পুজো পালি দিয়ে এখন তোমাদের মুখোমুখি আসলাম। আর যেই মেইন কারণের জন্য বাড়িতে থাকা সেই কুরিয়ারটা পিক আপ করানোর জন্য সেটা ফাইনালি হয়ে গেছে। এটা একটা বড় কাজ, নিশ্চিন্ত হলাম। সকালবেলা আই থিঙ্ক 11-11:30 নাগাদ এসে পিক আপ করে নিয়ে গেছে। তো দ্যাট বিগ টাস্ক, যেটার জন্য 2 দিন ধরে আমরা ঠেলাঠেলি করছিলাম, সেটা হয়ে গেছে। কালকে থেকে রেগুলার আবার অফিস যাওয়া হবে। রিনি অবভিয়াসলি এখনো ফিরে নেই, আর ফিরতে হয়তো 6টা বাজবে। বলেছে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, যদি তাড়াতাড়ি বের হয় তাহলে 6টা বাজবে, আর যদি রেগুলার টাইমে বের হয় তাহলে 6:30, 6:45। তো আমি যখন এখন ফ্রি হয়ে গেছি, একটু রেস্ট করব, কারণ সকাল থেকে সত্যি বলছি ফোনও ঘাটি নেই, একটু কিছু মুভি টুভিও দেখি নেই। না, ঘুমাবো না আজকে, আর ঘুমানোর কোনো ইচ্ছা নেই। ভাবছি এখন একটু বসে একটা কোনো মুভি টুভি বা কোনো সিরিজ একটু চালিয়ে বসি, একটু রেস্ট করব। রেস্ট করে তারপরে মোটামুটি 5টা 5:30 নাগাদ উঠে একটু রান্নাবান্না যতটা এগিয়ে রাখা যায় সেইটুকু এগিয়ে রাখার চেষ্টা করব, যেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে তাড়াতাড়ি ডিনার করে আমরা ব্যাডমিন্টন খেলতে যেতে হবে। তো সেই একটা জিনিস চেষ্টা করব যেন রোজ করতে পারি, দেখা যাক। তো এই হচ্ছে আমার আজকের প্ল্যান। বাকি রিনি আসলে রিনির সাথে কথা হবে তোমাদের। এখন যাই, একটু রেস্ট করি, পরে আবার একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। একটু পরে না, সাথেই আবার চলে আসলাম। ব্লগটা শুরুই করেছিলাম তোমাদের এই আকাশটা দেখিয়ে। আজকে খুব সুন্দর একটা শীতের আকাশ হয়ে রয়েছে, একদম পরিষ্কার আকাশটা, আর রোদও বেরিয়েছে, এই জন্য বাইরে এসে কথা বলতে পারছি। কালকে যেরকম একটা গ্লুমি ওয়েদার ছিল, সেই গ্লুমি ওয়েদারের একেবারেই অপোজিট। তো ভালোও লাগছে, কিন্তু এতক্ষণে আমি যতক্ষণে বাইরে আসতে পেরেছি, একটু দাঁড়াতে পেরেছি, রোদটা চলে গেছে। নাহলে সকালবেলার দিকে ভালো রোদ পড়ছিল বারান্দাতে। এনিওয়ে, একটু গাছে টাছেও জল দিতে হবে। হ্যাঁ চলো, এগুলো কাজও করি, তারপরে রেস্ট করা হবে আর কি। আজকে ঠিক যেমনটা বলেছিলাম, 5:15 থেকে 5:30-র মধ্যে উঠে যাব, তারপরে রান্নাবান্না নিয়ে বসবো। এই মোচাটা 2 সপ্তাহ ধরে পড়ে রয়েছে, ভাবলাম আজকে এই মোচাটারই একটা কিছু ব্যবস্থা করা হোক। তো মোচা ছাড়াই ততক্ষণে আই থিঙ্ক 6টা বেজে যাবে, কারণ বিশাল বড় মোচাটা। সাইজটা দেখাতে পারছি কি এখানে, পুরোটাই যে অলমোস্ট 2 সপ্তাহ ধরে পড়ে রয়েছে। আর ফেলে রাখতে ইচ্ছা নেই, নাহলে এরপরে না, এখনো তাও একটু ঠিকঠাক আছে, এরপরে আর শুঠা হয়ে গেলে তখন আর খাওয়া যাবে না। একদম ঠিক 8 ঘন্টাই লাগলো। 6টা বাজে, আমার মোচা ছাড়ানো হয়ে গেছে, ছাড়িয়ে এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজকে মোচাগুলোকে না ওই কুচি কুচি করে কাটার একেবারেই ইচ্ছা নেই, না বানাবো ঘন্ট, না বানাবো সেই কি মোচার বড়া বানিয়েও ঝোল করছি না। মোচাগুলো আজকে বড় বড়ই থাকবে, হয়তো 1-2বার এরকম জাস্ট রাফলি চপ করে নেবো, করে আজকে একটা অন্যরকমের রেসিপি বানাবো। যদি রেসিপিটা শেয়ার করতে পারি তোমাদের সাথে, তাহলে চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। তবে 6টা বাজে, রিনি এখনো কিন্তু আসেনি, মনে হয় না তাড়াতাড়ি করে বেরোতে পেরেছে করে। ও মনে হয় 6টার সময়ই বেরোবে, আর কুইক রাইড করে, আর তারপরে বাড়িতে ঢুকতে 6:30। দেখি একবার ফোন করে দেখে নিই। আমি জাস্ট ছাড়িয়ে আগে কিচেনে গেছি, সিদ্ধটা বসিয়েছি, সাথে মাছ ভাজাটাও বসিয়ে দিই, ততক্ষণে তাহলে অনেকটা খানি এগিয়ে থাকবে কাজ।
মোচাটা আমি একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে রাফলি চপ করব। তোমাদের মোচার ফুলগুলো যদি ছোট ছোট হয় এটাকে চপ না করলেও হবে, কিন্তু আমার মোচার ফুলগুলো দেখো বেশ অনেকটা বড় বড়, তাই এটাকে একদম রাফলি একটা চপ করে নেব। একদম কুচি কুচি করব না, কারণ আমার এখন এত ধৈর্য নেই। এটা এইভাবে বড় বড় রাখলেও হয়ে যায়, কিন্তু যে বললাম ফুলগুলো একটু বেশি বড়, তাই একদম রাফলি এটাকে একটু চপ করে নিচ্ছি। মোচাটাকে রাফলি চপ করে নিয়েছি, আর এবার রান্না শুরু করি। রান্নার জন্য যা যা লাগবে এখানে রেডি করে নিয়েছি। আধাটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, হাতে আছে আমার 2 থেকে 3টে সবুজ এলাচ আর একটা দারচিনির টুকরো। আর এখানে মশলার মধ্যে পড়বে দই, টক দইয়ের মধ্যে আমি নুন চিনি, এটার মধ্যে জিরা গুঁড়া, ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ নিয়ে এটাকে মিক্স করে তারপর দেবো। মশলাটা দইয়ের মধ্যে মিক্স করছি, না হলে দইটা কেটে যাওয়ার ভয় থাকে। তো এটাতে দইটাও কাটবে না আর মশলাগুলো ভালো ফ্রাই হয়ে যাবে। কড়াইতে একটু বেশি করে তেল নিয়েছি, কারণ মোচা অনেকটা রয়েছে, একটু সামান্য তেল লাগবে। তো এখানে এটা আগে ফোড়নে দিয়ে দিই, আর তারপরে দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে, এটার মধ্যে একটা জিনিস যেটা বলতে ভুলে গেছি, ওটা হচ্ছে আদা কুচন, মানে আদা কুড়োনো। আমি একটা ছোট আদা কুড়িয়ে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দেবো এই লঙ্কাগুলো। এবার আর একটুখানি ভেজে নেব। ও মাই গড, তুমি দরজা, আমি হ্যাঁ আমি দরজা সে খোলা ছিল। থ্যাংক ইউ, রেসিপির মাঝখানে তুমি ইন্টারাপ্ট করে দিলে আমাকে। থ্যাংক ইউ। এটা কি ফ্লাওয়ার্স এর সাথে কি এনেছো? আর এটা তোমার জন্য কি? দাঁড়াও দেখছি, একটু দাঁড়াও। এখানে বাই দ্য ওয়ে রেসিপি এখানে আমার পুড়ে যাচ্ছে। হ্যাঁ একটু ঝটপট। গিফটগুলো পরে খোলা হবে, মাঝখানে একটু পজ নিলাম। আর এবার এখানে পেঁয়াজ আদা এগুলো সব ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো মোচাটা দিয়ে একটু ভেজে নেব। মোচাটা দেখো ভাজা হয়ে গেছে, যা জল টানার ছিল জল টেনে গেছে, শুকিয়ে যাচ্ছে, এখন নিচে লাগা শুরু হয়েছে। তো এই মুহূর্তে আমরা এটার মধ্যে দিয়ে দেবো এই দইয়ের মিক্সচারটা, দই আর মশলার মিক্সচারটা দিয়ে অ্যাড করে এটাকে নাড়িয়ে দিচ্ছি। দইটা দেওয়ার সময় আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবে, মিডিয়ামে রেখে দইটা দেবে, নাহলে ফট করে কেটে যাওয়ার ভয় থাকে। যদিও এটার মধ্যে মশলা অ্যাড করে দিয়েছি, তাও এটাকে আস্তে ধীরে করবে। আর নিচে লেগে যাচ্ছে, আই থিঙ্ক আই উইল হ্যাভ টু সুইচ বলতে আমার হাতাটা, এটা সিলিকনের হাতা, এটা দিয়ে না নিচগুলো কাচানো যায় না ভালো করে। মোচাটা কিন্তু মোটামুটি রান্না হয়েও গেছে। এটার মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি লাস্টে, দেখো বেশ ভালো গন্ধ বেরিয়েছে। তোমরা একবার ট্রাই করতে পারো। যদি একই রকমভাবে মোচা খেয়ে বোর হয়ে গেছো, দেন ট্রাই দিস ইজ ডান। তার পাশাপাশি মাছের ঝোলও রেডি হয়ে গেছে, আর তোমার কিন্তু কাজ কমে গেছে, তুমি শুধু ভাতটা করে নেবে, আর তুমি রুটি খেলে রুটি করে নেবে। এবার তোমাকে দেখাই যে রিনি কি এনেছে সাথে। ফ্লাওয়ার্সগুলো তো দেখেছোই অলরেডি, ফ্লাওয়ার্সগুলোকে অ্যারেঞ্জ করে ফেলেছি। তার সাথে রয়েছে 2টো চিজ কেক, একটা বিস্কফ চিজ কেক আর একটা হচ্ছে নাটেলা চিজ কেক। না আমার নাটেলাটাই পছন্দ, ফেভারিট বিস্কফ আমার পছন্দ না। মানে ঠিক আছে, মানে আই লাইক নাটেলা। হ্যাঁ আসল কথাটা ওইটাই আসল কথাটা, যে দুটোই ভালো লেগেছে, তো তুমি আধা আধা দুটো খাও, তাহলে দুটো আধাটা আমিও পাবো। আচ্ছা ঠিক আছে। একটা সিরিজ চালিয়ে বসেছি আমরা, থোড়ে দূর থোড়ে পাস। আর ডিনারে আছে ডাল ভাত, অনেকদিন বাদে মাছ মোচা, একদম সিম্পল ডিনার আমাদের। এটা সিম্পল তো না, আজকেরটা একটু ফ্যান্সি মানে হয়ে গেছে আর কি। মোচা ইজ ফ্যান্সি অনলি, ভেজিটেরিয়ান ওয়ার্ল্ডে মোচা ইজ এক্সোটিক। মোচা এচোর এগুলো হচ্ছে এক্সোটিক ব্যাপার, মানে ইটস লাইক মাটন এন্ড বেকন। তো আজকে আমাদের এটা এখন ডিনার। আর ইয়েস, কালকের মতো সেম টাইমে ডিনারে বসেছি, ঠিক আছে এইটুকু হলেও হবে, তাই না? অনেকটা রিমো আজকে রান্না করে রেখেছে বলে হয়ে গেছে, আমার একদমই শরীর দিচ্ছিল না বেসিক্যালি। সেই আমার খুব একটা ভালো লাগছে না, বুকে প্রচন্ড কফ জমে গেছে, আর না এখন কাশি হচ্ছে, তো সেই কাশির জন্য না শরীরটা ড্রাই হয়ে গেছে একদম। হ্যাঁ সেটার জন্য না একদম ভালো লাগছে না, কিচ্ছু করতে ইচ্ছে করছে না, পুরো বাড়ি মনে হচ্ছে মেস হয়ে রয়েছে, কি করব জানি না। কালকে তো ওয়ার্ক ফ্রম হোম নেবো, বলিনি এখন অফিসে, বলে দেবো। অ্যাকচুয়ালি তো ভালোও লাগছে না, জানি না কেন, এসিতে থেকে বেড়ে যাচ্ছে নাকি এটা এন্ডিং
এটা শেষ, এখন তোমার এখন বেসিক্যালি এটা যেটা কাফ হয়েছিল ওটা শুকিয়ে গেছে, বাট এই কাশিটা হলে যা কষ্ট হয় এটা আমার থেকে যায় অনেক দিন, এটার পরে তারপরে কি শেষ হবে। উফ, আর ভালোই লাগছে না। এই সিরিজটা দেখছি আমরা, থোড়ে দূর থোড়ে পাস। সিরিজটা দেখতে মোটামুটি মজা লাগছে, কিন্তু অনেক কিছু আছে যেটা একটু বেশি স্টুপিডিটি লাগছে। আর রিনি দেখো যে খেলতে যাচ্ছে, দিস ইজ হার অ্যাথলেটিক লুক। এরকম ভাবে, এইভাবে এই যে ঢ্যাং ঢ্যাং করে যে বেরিয়ে যাচ্ছ, চাবিটা ধরো, লাগাবে। আমি জুতোটা তো পরি, তোমাকে দেখিও না। এতে ঠাকুমা লাগছে, ঠাকুমা। খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছিল, 8 ঘন্টা ধরে রিনিকে বলে যাচ্ছি চলো চলো চলো, শুয়ে পড়েই রয়েছে, বসে তো না, শুয়ে পড়ে রয়েছিল। তারপরে ফাইনালি উঠলো। যাই হোক, তোমাদের থোড়ে দূর থোড়ে পাস মুভিটার সিরিজটার কথা বলছিলাম। বেসিক্যালি ইটস অ্যাবাউট ডিজিটাল ফাস্টিং। সবাইকে দাদুটা সবাইকে বেসিক্যালি বলে যে ডিজিটাল ফাস্ট করতে হবে। যদি সবাই 6 মাস পর্যন্ত ডিজিটাল ফাস্টিং করতে পারে, কোনো রকমের ডিজিটাল গ্যাজেটস অ্যাপ্লায়েন্সেস ইউজ করতে পারবে না, তবে 1 কোটি টাকা করে দেবে। এবার ব্যাপারটা হচ্ছে ডিজিটাল ফাস্টিং এক সাইডে, এমনকি ডিজিটাল ফাস্টিং যে ওটার মধ্যে ওয়াশিং মেশিন ইউজ করতে পারবে না, মাইক্রোওয়েভ ইউজ করতে পারবে, মিক্সি ইউজ করতে পারবে না। হাউ আর দোজ ডিজিটাল? দোজ আর নট ইভেন ডিজিটাল। তো এনিথিং, হ্যাঁ হ্যাঁ, এটিএম কার্ডও নাকি ইউজ করতে পারে না, একটু বেশি হয়ে গেছে আর কি। মানে জিনিসটা একটু একেবারে 80s এর মতো করে থাকার মতো দেখাচ্ছে, ওইটা একটু বেশি বাড়াবাড়ি লাগলো আমার। যাই হোক, চলো গার্ডেনেও পৌঁছে গেছি। ব্যাডমিন্টন কোর্টটা এই পাশের গার্ডেনে, মানে অর্পিতাদের বিল্ডিংয়ের গার্ডেনে, আর আমাদের সাইডে আছে হলো বাস্কেটবল কোর্ট। তো ফাঁকাই আছে, এখন আর কেউ খেলতে আসে না দেখি। এই কালকে থেকে অর্পিতা আর প্রকাশকে বলবো আসার। হ্যাঁ, আজকে প্রকাশের জন্মদিন, তো আজকে অবভিয়াসলি ওদের দুজনের আলাদা করে নিশ্চয়ই প্ল্যান ট্যান আছে। তো আজকে আর বলছি না, কালকে থেকে ওদের দুজনকে ডাকবো। নাইস নাইস, ভালো খেলছে আজকে। বলার সাথে সাথে দুটো ভাঙ। আমাদের ফার্স্ট ডেতে যেরকম পারফরমেন্স ছিল, আজকে কিন্তু অনেকটা বেটার হয়েছে। মানে কালকে লিটারালি একজনকে পাসই করতে পারছিলাম না, খালি শাটলটা পড়েই যাচ্ছিল। আজকে বেশ অনেকক্ষণ ভালো খেললাম, আর কালকের থেকে একটু বেশিও খেললাম, অলমোস্ট 45-50 মিনিটস। তো ভালোই, এই অভ্যাসটা কন্টিনিউ করতে হবে অ্যাটলিস্ট নেক্সট 2 মাস অ্যাটলিস্ট যদি করতে পারি এই ঠান্ডার দিনটাতে। তারপরে তো এখানে যা গরম পড়ে যাবে, তখন আর হবে না। তাও মানে এখানে তো ওই ফেব্রুয়ারি মাসের থেকে এখানে ওই প্রচণ্ড গরম পড়ে যায় না, তখন আর ইচ্ছা করবে না। একটু ঠান্ডা হাওয়া থাকলে তখনই ভালো লাগে। এতেই এত ঘেমে টেমে যাচ্ছি, ওই গরমের মধ্যে তো একেবারেই অসম্ভব ব্যাপারে। কিন্তু না, ভালো লাগছে সত্যি। এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো কত দরকার, এটা যখন করা হয় তখন বোঝা যায়। নিচের থেকে আসার পর তারপরে তো ভেবেছিলাম কমেন্টসগুলো নিয়ে পড়বো, তারপরে দুজনে 2 রকমের কাজের মধ্যে ঢুকে পড়েছি। রিনি এখানে ফোন নিয়ে বসে রয়েছে, আমি বাইরের রুমে ফোন নিয়ে বসে রয়েছি। কিচেন গুছাতে হবে, সব করতে হবে, যদিও এগুলো সব রিনির দায়িত্ব, আমি আজকে নেই এসবের মধ্যে। রান্না বান্না করে দিয়েছি, আমার কাজ ওখানেই আমি ফুল স্টপ লাগিয়েছি। তবে না, যতটুকু দরকার আমি হেল্প করে দেবো। একটা কোশ্চেন রূপসী দি করেছিল, ওইটার অ্যান্সারটা আমি রিনিকে বলেছি দিয়ে দিতে ঝটপট করে। রূপসী দি লিখেছে, হাই রিনি, হুইচ ক্যাস্টর অয়েল আর ইউ ইউজিং, প্লিজ শো আস। তো রিনিকে আমি বলেছি নিয়ে আসতে, দেখাচ্ছি তোমাদের। দেখাও তোমার তেলের ভান্ডার, সব তো নিয়ে বসলে। হ্যাঁ, রিমু আমাকে বললো যে তাড়াতাড়ি করে তেলের বটলস গুলো নিয়ে আসতে। অনেকগুলো কিছু না, যেটা যেটা ইউজ করি। আর ক্যাস্টর অয়েলের কথা তুমি জানতে চেয়েছো রূপসী যে কমেন্টটা করেছে, তো আমি ডাবরের ক্যাস্টর অয়েলটা ইউজ করি। এটা না খুব ভালো, এটা আমি অ্যামাজন থেকেই আনিয়েছিলাম। এই পার্টিকুলার অয়েলটা 100% ক্যাস্টর অয়েল বলা আছে, প্লাস এটার সাথে না ড্রপার আর ওই আইব্রো ব্রাশের মতো আছে, তো কেউ যদি আইব্রোতে দিতে চাও সেটাও দিতে পারো। তাতে ক্যাস্টর অয়েল তো তেলেও মানে মাথা টাথাও তো লাগে, মানে হেয়ার এর জন্যই লাগে। ড্রপার দেওয়া আছে, আই ল্যাশেস আর আইব্রোর জন্য ব্রাশ
স্প্ল্যাশও দেওয়া আছে, এটা খুবই ভালো, অ্যামাজন থেকে আমি আনিয়েছিলাম। এটা স্কিনেও কিন্তু ইউজ করা যায়, এই ক্যাস্টর অয়েলটা ইভেন খাবারতেও ইউজ করা যেতে পারে। তো এটা তো কোল্ড প্রেসড লেখা দেখছি আমি, এটা অর্গানিক, হ্যাঁ এটা খুবই ভালো। তো এটা একটা ডাবরের আমি ইউজ করি। এছাড়া যেটা আমি হেয়ার অয়েলের কথা বলেছিলাম সেটা খাদি থেকে আনা, খাদির সেসেমি হেয়ার অয়েল। আপাতত দেখো আমি এতটা ইউজ করে ফেলেছি, এটা বেশি দিন হয়নি, 2 মাস হচ্ছে। তো এটা আছে, এবং এটার সাথে যেটা আমি ক্লোভ অয়েলের কথা বলেছিলাম এটাও খাদি থেকে আনে। এটা ছোট একটা বটল, এসেন্স মতো দেওয়া। তো এটা জাস্ট ক্লোভ এসেন্স, যেটা সেটা ড্রপ ড্রপ করে এটা। ক্লোভ অয়েলটা ইয়ের জন্য ইউজ করা যেতে পারে না, দাঁতের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দিয়েও মাউথ ফ্রেশনার হিসেবে গরম জলে দিয়ে কি বলে রিন্স করা যেতে পারে। বা নিচে এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছে একবার, কুলিংও করে কিন্তু অনেকে, কিন্তু ক্লোভ অয়েল দিয়ে এটা প্রচন্ড মুখ জ্বলে। এই যে খাদি অমরোসে কিছু লেখা আছে, খাদি অমরোজ অলিভ অয়েল, সরি ক্লোভ অয়েল, খাদি অমরোজের সেসেমি অয়েল আর খাদি অমরোজের ক্লোভ অয়েল। তো এটা আপাতত ইউজ করছি। আমি খাদির শ্যাম্পু ইউজ করেছি এর আগে, ভালো। এটা আপাতত তো এতটা ইউজ করেছি, কাজে তো দিচ্ছে, দেখা যাক। তোমরা যদি কেউ ইউজ করো অবশ্যই জানিও। হ্যাঁ, আর তোমার গলার অবস্থা কিন্তু গেছে। তো আজকে বাকি কমেন্টস গুলো আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি, তুমি যাও। রিনিকে পাঠিয়ে দিলাম, ওর গলা একেবারেই বসে রয়েছে এখন ওই ড্রাই কফের জন্য। তবে নেক্সট কমেন্ট আমি পড়ে শোনাচ্ছি। সংযুক্তা সেন, সংযুক্তা লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, মালেশ্বরমে প্রচুর মন্দির। তুমি যে নন্দী মন্দিরের কথা বললে, ওইটা দক্ষিণামুখী নন্দী নামে ফেমাস। ওইখানে পাশাপাশি টোটাল 4টে মন্দির আছে। ঠিক তার অপোজিটে কুদুমালেশ্বর আছে, ওইটাও শিব টেম্পল। এটা 17th সেঞ্চুরির মন্দির। আর্কিটেকচার দেখে বোঝা যায় কত পুরনো। ব্যাঙ্গালোরে আমি এরকম মন্দির দেখিনি, স্পেশালি মেইন গেটটা কাদুমালেশ্বরা টেম্পলের। তোমরা একদিন প্ল্যান করে এসো মালেশ্বরমে, আমার ঘরটা তার পাশেই, ওয়াকিং ডিস্টেন্সে। আচ্ছা, আমার নামটা এখনো অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম একবার খুঁজে দেখবো, নামটা আমার মনে নেই। এই নামগুলো আমার প্রথমবার শুনছি। মালেশ্বরম অনেক, মানে যেহেতু মালেশ্বরম এরিয়াটা অনেক পুরনো, মালেশ্বরম, জয়ানগর, জেপি নগর, এই এরিয়াসগুলো হচ্ছে অনেক পুরনো এরিয়া। আর ওখানেই দেখবে লোকালাইজটা না ওই জায়গাটাতেই বেশি, ওইখানে কনসেন্ট্রেশন লোকালাইজদের বেশি। তো আর মালেশ্বরমের কথাই যখন হচ্ছে, মালেশ্বরমে একটা মার্কেটও আছে, মালেশ্বরম মার্কেট, যেটা খুবই বিখ্যাত। ওখানে খুব ভালো ফুলের বাজার বসে, খুব ভালো এসব পুজো পাল্লির জিনিস পাওয়া যায়, সবজি বাজার, ফল বাজার খুব ভালো বসে। কিন্তু মালেশ্বরমের ওই সাইডে গেলে, মালেশ্বরমে আমার যাওয়া হতো, আমার এক বান্ধবী পড়তো ইয়েতে, রামাইয়া টেম্পলে, ওই তখন যাওয়া আসার পথে মাঝে মাঝে মালেশ্বরমে যাওয়া হতো। তার বাদে ওদিকে যাওয়া হয় না আর কি। যাই হোক, কোনোদিন যদি প্ল্যান করতে পারি মালেশ্বরমের এই মন্দিরগুলো, আমি যাব। মালেশ্বরমে একটা মালেশ্বরম ওয়াক হয়, কারণ মালেশ্বরমের অনেক রকমের আর্টিস্টরা এরকম পেন্টিং করে রেখেছে। ওই একটা ওয়াক আর আমার খুব ইচ্ছা আছে, দেখি যদি ইনফরমেশনগুলো পাই তাহলে তোমাদের সাথে শেয়ার করব। নেক্সট কমেন্টে যাচ্ছি। রূপসী দি লিখেছে, ওয়াটার ইজ ইকুয়াল টু হট ওয়াটার ওনলি, ড্রিঙ্ক লটস অফ ইট, রিনি। তো আমরা ইউজুয়ালি তো অ্যাকচুয়ালি সকালবেলা উঠে গরম জলটাই খাই, একদম গরম জল না, ওই উষ্ণ গরম জলটাই আমরা দুজনেই খাই, কিন্তু সারাদিন ধরে গরম জল আর সত্যি খাওয়া যায় না। নেক্সট কমেন্ট হচ্ছে ব্লেন্ডেড ইমোশনস। আচ্ছা, তোমার নামটা আমি ভুলে গেলাম, নামটা লিখেছিলে তুমি। যাই হোক, হ্যালো কাকু কাকিমাকে চিন্তা করতে বারণ করো, সেম প্রবলেম আমার বাবা মায়েরও ক্ষেত্রেও হয়েছে। 2012 লিস্টে বাবা মার নাম নেই, আর আমার বোনের তো তখনও ভোটার লিস্ট আসেইনি, বাট ডকুমেন্টস আছে, আমার গ্র্যান্ড প্যারেন্টসদের নামের লিস্টে আছে, তাই কোনো সমস্যা হবে না আশা করি। হ্যাঁ, মা আর বাবাকে আমরা ওইটাই বলেছি যে কোনো সমস্যা করার কিছু নেই, বাট বাবা বাবা একটু বেশি টেনশন করে। বাবা মাঝে মধ্যে এতটাও টেনশন করে, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। যখন ফার্স্ট টাইম বাবা ফ্লাইটে করে শিলিগুড়ি থেকে ব্যাঙ্গালোর আসে, যদিও ফোনের মধ্যে টিকিটস থাকে, কিছু দরকার পড়ে না, তাও মানে বাবা নিজের সাইড থেকে ইনিশিয়েটিভ নিয়ে বলেছে যে না আমি টিকিট প্রিন্ট আউট করে রাখবো, টিকিট সাথে রাখবো। টিকিট প্রিন্ট আউট করেছে একটা না, দুটো না, 5 কপি টিকিট প্রিন্ট আউট করে সাথে নিয়ে এসছে। সো বাবার নেচারটা এটা একটু বেশি চিন্তা করে এগুলো নিয়ে। আর ইনফ্যাক্ট রিনি যদি বলতে চায় তাহলে বলবে, বাট বাড়ির সবার আধার কার্ড, ভোটার আইডি কার্ড, অরিজিনালগুলো তো যার যার কাছে আছে, প্রতিটার কপি জেরক্স কপি করে বাবার কাছে 5-10 কপি করে রাখা আছে। প্রয়োজন পড়ুক আর না পড়ুক,
আছে বাবার কাছে, ব্যাস। তো বুঝতেই পারছো বাবার নেচারটা। যাই হোক, নেক্সট কমেন্টে যাচ্ছি। পম্পি লিখেছে, এই এসআইআর নিয়ে সবারই একটু টেনশন আছে, বাট আমার আর আমার শ্বশুরমশাইয়ের হয়ে গেছে, বাট আমার হাজব্যান্ড আর শাশুড়ি মায়ের হয়নি, ওদেরও হিয়ারিংয়ে অ্যাটেন্ড করতে হবে। আঙ্কেল প্লিজ টেনশন নিও না, হয়ে যাবে। এই যে আবারও বলছি, বাবার এটা নেচার, যদিও আমরা অনেকবারই বলেছি টেনশনের কিছুই নেই। আর হ্যাঁ, প্রসেসগুলো রিলেটিভলি সিম্পল, এমন কিছু হবেও না, কারণ কতজনকে বাদ দেবে, মানে লাখ লাখ মানুষ তাহলে বাদ পড়ে যাবে, এতজনকে তো আর বাদ দেবে না। বাট এটাতে কিছুটা ভালো হচ্ছে, কিছুটা ওই আর কি মানুষের একটু হ্যারাসমেন্ট তো হচ্ছে, এটাও ঠিক, এটাও মানা করা যাবে না। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এভরিথিং উইল ফল ইনটু প্লেস, তো কারোরই বেশি চিন্তা করার প্রয়োজন নেই। আগামী কমেন্ট হচ্ছে সুস্মিতা সাহা। সুস্মিতা আন্টি লিখেছে, দিল্লিতে টিচারদের ডিউটি এসেছে অ্যাজ বিএলও, আর ঘরে ঘরে গিয়ে এই কাজটা করতে হচ্ছে। কলকাতা ইজ অলওয়েজ ইউনিকলি লেজি অ্যান্ড আননেসেসারিলি ইন্টেলিজেন্ট। আমি আর কলকাতা আর ওয়েস্ট বেঙ্গল নিয়ে কিছু বলবো না, আমি ওখানে থাকিনি, তাই আমি ওখানে আলাদা করে বক্তব্য দেবো না। অ্যাকচুয়ালি মানুষের জোগাড় সবখানে বের করে ফেলে, ইন্ডিয়ান তো জোগাড়টা বের করেই ফেলে। আর ইউজুয়ালি ওই তোমার টিচারদেরই পড়ে, গভর্নমেন্ট টিচারদেরই কাছে এই বিএলওর ডিউটিগুলো পড়ে। আমারও কিন্তু গলাটা বসে যাচ্ছে, ধরে যাচ্ছে আস্তে আস্তে। আর আজকে লাস্ট কমেন্ট পড়ছি সঙ্গীতা মাইতি লিখেছে, আমরা উত্তরাহাল্লিতে থাকি, এখানেও পিজন অনেক, আমি এখন ডাব্বা কিনে সব রেখেছি, তার ভেতর আমার বেবিটাও তো এত বদমাশ হয়েছে, তাই কমেন্ট করা হয় না, বাট ওকে স্কুলে দিয়ে এভরিডে তোমাদের ব্লগ দেখি, আর যেদিন আসে না ব্লগ বারবার চেক করতে থাকি, তোমাদের রেসিপিগুলো দেখে আমাদের স্পেশাল ডে লাইক বার্থডে অ্যানিভার্সারিতে এই দিনগুলোতে বানাই। একটা প্রবলেম হয় কি, খুঁজতে হয় কবে এই রেসিপিটা দিয়েছিলে, তাই একবার বলেছিলাম রেসিপিগুলো আলাদা দিলে ভালো হতো, যদিও জানি তোমাদের টাইমটা কম, তবুও বলতে পারো একটা রিকোয়েস্ট বাস। ঠিক আছে সঙ্গীতা, এটা চেষ্টা করবো। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আগেও হয়তো বলেছি কথাটা, রেসিপিগুলোকে আলাদা করে যদি মানে শর্টসে দেওয়ার চেষ্টা করেছি আর করিও, কিন্তু তখন এটা হয় না, শর্টসের জন্য আলাদা করে ক্যামেরা সেট আপ করতে লাগে, সব অ্যারেঞ্জ আলাদা করে করতে হয়, ওই কাজের মাঝখানে এটা করা একটু অসুবিধা হয়ে যায়, কারণ যখন একটা রেসিপি শেয়ার করি তখন ওই রেসিপিটাই খালি শ্যুট করা হয়, তো সেই কারণে একটু সময় বেশি লাগে। আর যেমনটা বললে ওই যে সময় কম, এখন তো আরও আমরা চেষ্টা করছি যে কি বলে খাওয়ার টাইমটা এগিয়ে নেওয়ার, তো সব কিছু মিলিয়ে একটু অসুবিধা হয়ে যায়, বাট আই আন্ডারস্ট্যান্ড, তোমার রিকোয়েস্টটাও একদম ক্রেডিবল। তো দেখি যদি আমরা পারি রেসিপিসগুলো আলাদা করে দিতে, ডেফিনেটলি চেষ্টা করব। তো এই ছিল আজকে কমেন্টসের পর্ব, বেশি আর লম্বা টানছি না। তবে ব্লগটা শেষ করার আগে একটা কথা বলবো, গত 2-3 দিন ধরে আমার মার্গেরিটার বাড়িতে প্রচুর কাজ চলছে, ঘরের একটু ছোটখাটো রেনোভেশনের কাজটা নিয়ে বসে ধরেছে ভাই, এত মন খারাপ লাগছে যে আমি যেতে পারছি না, থাকতে পারছি না অফিস থেকে এত লম্বা এখন ছুটি পাবো, আর গেলে ওই যে আগেও বলেছি না, গেলে ওই 1 সপ্তাহের জন্য গিয়েও তো কাজ নেই। তো ভাই ওখানে রেনোভেট করছে, ভিডিও কল করে করে মার সাথে কথা বলছি, দেখছি কি করা হচ্ছে কি না হচ্ছে, এখান থেকে আমি আমার ইনপুটস দিচ্ছি। কিন্তু এমনি তো 4 বছর হয়ে গেছে, 4 বছর ধরে বাড়ি যায় না, এত বেশি মন খারাপ করছে, এত মন টানছে, বাট দিস ইজ লাইফ। দেখা যাক কবে যেতে পারি, আশা করছি যদি সামনের বছর একবার প্ল্যান করে যেতে পারি, দেখা যাক, গেলে তো তোমরা জানতেই পারবে। এনিওয়ে, আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি আজকের এই ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।